সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভি সরাসরি আলোচনা অনুষ্ঠান লিটল টাওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান আমির চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় চলমান রাজনৈতিক প্রেক্ষাপট। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে দর্শক স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সম্মানিত সহ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং এলডিপির সম্মানিত যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম। দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। দর্শক, চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, এবং এই জন্য আপনি ফোন করুন টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো দেখানো হচ্ছে সেই নম্বরগুলোতে। আমরা শুরুতে বলেছি যে আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনীতিতে এক ধরনের সংঘাত, সহিংসতা, বিবৃতি পাল্টা বিবৃতি এবং নানা রকম আমরা বিষয় দেখতে পাচ্ছি, যাতে জনগণের মধ্যে একটা আতঙ্ক এবং শঙ্কা তৈরি হচ্ছে। আমি মনির ভাইকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত এবং সরকারি দলের একজন কর্তা ব্যক্তি হিসেবে রয়েছেন আপনাকে দিয়ে, এবং এই সংখ্যার সংকটের মধ্যে দিয়ে আমরা 5 জানুয়ারি শেষ করেছি, 6, 7, 8 এবং আজকে 9 জানুয়ারিতে শেষ হচ্ছে বোধহয়। তো এই প্রেক্ষাপটে আমরা যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে ফটকের তালা সেটি খুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তার দলের পক্ষ থেকে, এবং একই সাথে তিনি যে অসুস্থ রয়েছেন সেটিও আমরা জেনেছি। যেটি আমাদের জানবার বিষয় সেটি হচ্ছে আসলে পুরা বিশ্লেষণটি কি, যেটি তিনি এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আজকে ভারতের বিজেপির যে প্রধান তিনি ফোন করেছেন, তার ডাক্তাররা গিয়েছেন। এই সামগ্রিক বিষয় নিয়ে সরকারি দলের একজন কর্মকর্তা হিসাবে আপনার এই বিশ্লেষণটা কি? ধন্যবাদ আপনাকে। আর প্রথমেই আমি আপনাকে যে কথা দিয়ে আপনি শুরু করেছেন, বেগম জিয়াকে হত্যা করতে চায়, এবং এই হত্যা করতে চায় আসলে কি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ না সরকার, না বাংলাদেশে এখন আলোচনার বিষয় আছে যে বেগম জিয়াকে রাজনৈতিকভাবে হত্যা করার জন্য তার সন্তানই যথেষ্ট। দেখুন, কথাটা খুব রূঢ় শোনালেও এটা বাস্তব সত্য কথা। এবং আজকের 5ই জানুয়ারিকে কেন্দ্র করে আপনি একটি নির্বাচিত সরকার, যে সরকার আজকে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, মূলত বিষয়টা কি 5ই জানুয়ারি 2014 সালের 5ই জানুয়ারি ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এখন এটাকে ওনারা ডেডলাইন দিয়ে আজকে বাংলাদেশে একটি শান্ত পরিবেশকে অশান্ত পরিবেশের দিকে নিয়ে যেতে চাচ্ছে। আপনি যেভাবে বলছেন সংঘাত সংঘর্ষ কি করতে চাচ্ছে? গভর্নমেন্টকে আনস্টেবল করতে চাচ্ছে কে? বেগম জিয়া। কি কারণে? উনি 2014 সালের 5ই জানুয়ারি উনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেয়েছেন বেগম জিয়া 2014 সালের 5ই জানুয়ারির জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। সে কারণে জননেত্রী শেখ হাসিনা সর্বোচ্চ ছাড় দিয়েছেন। ওনাকে বেশ কয়েকবার ফোন করেছেন, একটা পর্যায়ে পায় নাই, অনেক চেষ্টা করে ওনাকে পেয়েছেন, কথা বলেছেন, এবং সেখানে বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, যে আচরণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে করেছেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জননেত্রী শেখ হাসিনা সেই কথাগুলোকে হজম করার চেষ্টা করেছেন। আজকে আপনাকে পর্যালোচনা করতে হবে যে আমাদের এই যে কথাটা আপনি বললেন যে বেগম জিয়াকে হত্যা করতে চায়, রাজনৈতিকভাবে যে একটা ডেড মানুষ, তাকে জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা সরকার কেউ ওনাকে হত্যা করার চেষ্টা করার তো আদৌ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আজকের যেহেতু তার ডাকে বিএনপি নেতাকর্মীরা যেহেতু সাড়া দেননি, সে কারণে সরকার প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনা তাকে যাতে উনি বেঁচে থাকেন, ওনার জীবনের নিরাপত্তা যেন পরিপূর্ণভাবে থাকে, তার জন্য উনি সর্বোত্তকরণ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। আজকের 5ই জানুয়ারিকে কেন্দ্র করে বেগম জিয়া এবং তার আগে আপনারা দেখেছেন বিশেষ একটি টেলিভিশনে যেভাবে তারেক জিয়া বক্তৃতা দিয়ে এদেশের মানুষকে আহ্বান করেছিলেন, বলেছিলেন কি, পাড়ায় মহল্লার সাথে এক মহল্লার সাথে আর এক মহল্লার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে যাও। 2013 সময় যে আন্দোলন করেছিল 2014 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে, যেমনিভাবে ঢাকার বাহিরের জেলাগুলোতে যা করেছে, সেই সমস্ত সহিংসতা পূর্ণ কথাবার্তা বলে গোটা বাংলাদেশকে একটি অস্থির জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনগুলো, এদেশের সরকারের সমস্ত সরকারি বাহিনীগুলো, এবং তারা আন্তরিকভাবে দেশটাকে শান্তিপূর্ণ জায়গায় যেভাবে থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং সফল হয়ে গেছেন। দেশে শান্তিপূর্ণভাবে দেশ চলতে আছে, মানুষের স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে। উনি সেদিনে যেমনিভাবে তার ডাকে দেশের মানুষ আসেনি, ঠিক তেমনিভাবে উনি সেদিন সাংবাদিকদের কথার উপরে দলের নেতাকর্মীদের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছাড়াই উনি একটি সাংবাদিকদের কথার উপরে ভিত্তি করে একটি অবরোধের ডাক দিলেন। আজকে কোথায় অবরোধ হচ্ছে? আজকে বাংলাদেশের সমস্ত জায়গায়
ট্রাক, বাস, ট্রেন, লঞ্চ সব চলছে। একটা জিনিস কিরণ ভাই আপনাকে বুঝতে হবে, আপনি তখনই জনগণকে এই আন্দোলনে সামিল করতে পারবেন যখন মনে করবে জনগণ তার দাবির জন্য আন্দোলন করছে। ভাই, নিশ্চয়ই বেগম জিয়া তো আপনি- আজকের আপনি- আন্দোলনটা আপনি তার অনেক বিশ্লেষণ দেশের করছেন। জনগণের জন্য নয়। নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বিশ্লেষণ করছেন। আপনি কি মনে করছেন যে অবরোধ, সে অবরোধটি হচ্ছে না? না, অবরোধ হচ্ছে না। তো সেই অবরোধ যদি না হয়ে থাকে, আপনি মনে করে থাকেন, তাহলে আমাদের ব্যবসায়িক সমাজ এবং অন্যান্যরা বলছে প্রতিদিন আমাদের এত হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, এবং সরকার পুলিশ পাহারায় আমরা দেখতে পাচ্ছি চিটাগং থেকে বাস ট্রাক নিয়ে আসার চেষ্টা করছে এবং নানা জায়গায় নিরাপত্তা দেওয়ার কথা বলছে, যে তাহলে অবরোধ হচ্ছে না, সেই জায়গাটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনি বাস অবরোধ মানে যে কথাটা বলছেন, বাস বা ট্রাক, মালবাহী ট্রাকগুলোকে এখন যে কোনো কারণেই হোক, যে এদেশের যে কেউ আন্দোলন বিএনপি একটি বড় সংগঠন, বৃহৎ সংগঠন, তা আমি অস্বীকার করছি না। এটা জনগণ বেশ কয়েকবার তাদেরকে নির্বাচিত করেছে। আমি বলি না যে তারা ছোট সংগঠন। আজকের যদি সিপিবি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তারা একটা ছোট দল, তারাও যদি আজকে অবরোধ বা হরতালের ডাক দেয়, তখন কিন্তু কিছু নাশকতার আশঙ্কা থাকে, কিছু ভয়ভীতি থাকে এই রকমের আন্দোলন সংগ্রামে। সেই কারণে সরকার চেষ্টা করছেন স্বাভাবিক পরিবেশের যেন বজায় থাকে। এবং আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি আজকের অবরোধ, আমি যে কথাটা আমি কিরণ ভাই বলছি সেটা হলো, দেখেন আমরাও 91 থেকে 96 পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সেখানে আমরা হরতাল দিয়েছি, অবরোধ দিয়েছি, এটা আমরা অস্বীকার করতেছি না। আমাদের আন্দোলনের দাবিটা ছিল কি? মানুষের ভাত এবং ভোটের জন্য। বেগম খালেদা জিয়া আজকের তার কি দাবি, এটাই মানুষের কাছে, মানুষ পটে তাই স্থির কোনো দিক নির্দেশনা নাই যে আসলে বেসিক একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে বেগম জি আজকে আন্দোলন করছেন। আজকে কি কারণে দেশে আপনার ইলেকশন দিতে হবে? দেশের মানুষ কি ইলেকশন চায়? অংশগ্রহণের নির্বাচনের কথা বলছেন। আমি এখানে বলি, অবশ্যই সকলের 7 দফা দাবি তখন, এই যে দাবিটা দিয়েছেন, এই দাবিটা ইলেকশনের 1 বছর আগে হতে পারে। 2019 সালে নির্বাচন হবে, 2018 সালে 7 দফা দাবি বেগম জিয়া যেটা দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, কিন্তু সেটা এই টাইমে নয়, তো সময়টা অনেক আগে এগিয়েই বলছেন উনি। এটা 2018 সালে ইলেকশনের আগে, 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন হবে, তার আগে এই আলোচনাটা তুলে আনবেন যে নির্বাচন কমিশন এভাবে করতে হবে, এইভাবে প্রশাসনটাকে নিউট্রালাইজ করতে হবে। দ্যাটস গুড। এটা আপনার কখন? এটা হবে ইলেকশনের পূর্বে, নিঃসন্দেহে জাতীয় সংসদের আগে। আমি আজকে বেগম জিয়াকে আহ্বান করবো আপনার মাধ্যমে, আরটিভির মাধ্যমে, যে বেগম জিয়াকে বলবো আগামী 4টি বছর সংগঠন গুছান, মানুষের স্বস্তির একটা জায়গা দেন। অযথা আন্দোলন করে ওনার ডাকে আজকে কেউ আসেননি। যারা আজকে বিভিন্ন, সেলিম ভাইকে হয়তো আমি দেখছি 4 তারিখের আগে বা পরে বিএনপির পক্ষে বা 20 দলীয় জোটের পক্ষে উনি বেশ কথা বলে যাচ্ছেন, অ্যাটলিস্ট মিডিয়া এসেও কথা বলে যাচ্ছেন। ওনার এই যে 4 জানুয়ারি বা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বেগম জি এবং তার সন্তান যে আজকের অপব্যাখ্যা দিচ্ছেন ইতিহাসের, লন্ডনে বসে মানুষজন বলে যে উনি বিন লাদেনের মতন আচরণ করে যাচ্ছেন, উনি এখানে মামলা, যদি একটা মানুষ ফেস করতে আসতে পারে, আমি আপনাকে একটা কিরণ ভাই বলি, আমি যদি রাজনীতি করি, উনি সেলিম ভাই ছাত্র আন্দোলনে তৈরি, আমি ছাত্র আন্দোলন থেকে রাজনীতির আজকের মূল সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে এই জায়গাটা এসেছি। আমি তারেক জিয়াকে আহ্বান করব, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে এই সমস্ত ওসামা বিন লাদেন স্টাইল না ছেড়ে, এগুলা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের দাবি দেওয়ার জন্য কি করা যায় সেটা ভাবেন। আমি নিশ্চয়ই প্রত্যাশা করবো আজকে তারেক সাহেব যদি আপনার বক্তব্য শুনে থাকেন এবং বেগম জিয়া শুনে থাকেন, আপনার আহ্বানে সাড়া দেওয়ার জন্য। এই কারণে আমি আমন্ত্রণ জানাবো, আমি নিজেও যে আশা করব যে দেশের মধ্যে যাতে কোনো সহিংসতা, সংঘাত, রাজনীতি, গণতন্ত্র সবকিছু ফিরে আসে। আমি সেলিম সাদ ভাই আপনার কাছে সেটি আসতে হচ্ছে, রাজনৈতিকভাবে মৃত খালেদা জিয়ার কথা বলেছেন মনিরুজ্জামান তরুণ, আমাদের ছাত্রনেতা, তিনি বলেছেন, এবং জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং দেশের সার্বিকভাবে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মোটা দাগে 3টি বিষয় আমি উল্লেখ করলাম তার বক্তব্যের। খালেদা জিয়া কি রাজনৈতিকভাবে মৃত? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকারটি ক্ষমতাসীন আছেন, তাদের নেতারা মানে কথা বলার মধ্যে এখন আর কোনো তাদের মধ্যে সামান্যতম কোনো লাগাম নেই আর কি। যে যেভাবে পারছেন কথা বলে যাচ্ছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার দুঃখ করে বলেছেন ইস্টিমামের কথার প্রেক্ষিতে, যে আমি তো কারো কথার মধ্যে ট্যাক্স বসাই নেই, যার যেমন খুশি কথা বলে যাচ্ছে, আমি কি করব। এখন ব্যাপারটা হলো খালেদা জিয়া রাজনৈতিকভাবে জীবিত না মৃত, এটা তো সরকারের আচরণে বোঝা যাচ্ছে। মানে এই সরকারের কাছে প্রধান আতঙ্কের নাম হলো যে নির্বাচন, আর আরেকটি আতঙ্কের নাম হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেত্রী, সবচেয়ে বড় জোটের নেত্রী, তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ছিলেন। সেই দলের নেত্রী আজ যাই হোক রাজনৈতিকভাবে মৃত। বড় দুটি দলের একটি দল বললে ভালো হয় বোধ হয়, নাকি না? না, বড় দুটি দলের মধ্যে আমি বলেছি বড় দুটি দলের সবচেয়ে বড়, আমরা বলতে না, বড় দুটি দলের মধ্যে সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বড় জোট, এবং তিনবারের প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে তিনি তার কি অবস্থানটা, তার অবস্থানটা যে আগের চাইতে অনেক বেশি সুদৃঢ় হয়েছে এটা তো সরকারের আচরণে বোঝা যায়। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে বালুর ট্রাক ছিল 4টি, বুঝছেন। এখন এরপরে আপনার ট্রাক হয়েছে প্রায় 12টি, বালুর ট্রাকের সাথে ইটের ট্রাক। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা রাজনৈতিক সংস্কৃতিটাকে কি পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমরা রাজনীতিবিদরা একে অপরকে আক্রমণ করতে গিয়ে এমন ভাষায় কথা বলছি যে সার্বিকভাবে কিন্তু জনগণ রাজনীতিবিদদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। বিষয়টিকে বিবেচনা করতে এইভাবে যে আজকে খালেদা জিয়ার বাসভবনে অফিসের মধ্যে তালা দেওয়া হয়েছে, একটি নয়, দুটি, তিনটি তালা। প্রথমে তো বালুর ট্রাক এনেছে, জলকামান এনেছে, তার একটি তালা দিয়েছে, তারপর দুটি, তিনটি। গতকালকে দেখলাম যে তালা খুলে দিয়েছে, বা আজকে কিছুক্ষণ আবার দেখলাম যে আবার তালা মেরে দিয়েছে। বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তালা মারার অর্থ হলো গণতন্ত্রকেই বন্দী করে রাখা। আর যাই হোক, গণতন্ত্রকে বন্দী করে, জনগণকে বন্দী করে আপনার দেশ পরিচালিত হতে পারে না। সংকটটা কোথায়? সংকটটা হলো যে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, যে নির্বাচনে 154টি আসনে কোনো ভোট হয়নি, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি, যে নির্বাচনে 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 6টি ছাড়া ভাগাভাগি নির্বাচনে আর কেউ অংশগ্রহণ করে নাই। সংকটটা সৃষ্টি হয়েছে সেখান থেকে। সেলিম ভাই, আমি মোটা বিশ্লেষণের আগে আপনি কথার লাগামের কথা বলছিলেন এবং কিছুটা একুইজ করলেন মনির ভাইকে, তরুণ ছাত্র থেকে। আমি কথার কথা বলছি না, মনির ভাইকে বলতে আমি তাদের টোটাল প্রেক্ষাপটকে আমি বলছি, আমি মনির ভাই প্রতি অসম্মান রেখে নয়। কিন্তু আপনি কি মনে করেন তারেক সাহেব যে বক্তব্য দিচ্ছে তার কথার মধ্যে লাগাম আছে কি? দেখুন, এখানে একটাকে নিয়ে আপনি আরেকটা বিচার করবেন না। এই বেগম খালেদা জিয়ার বাসভবনে বালু এবং ট্রাক আনার প্রেক্ষিতে একজন মাননীয় মন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়ার বাসা সংস্কারের জন্য ইট এবং বালুর প্রয়োজন হয়েছে বলে এটা তিনি এনে নাটক করছেন। এখন এটা বলার অর্থ হলো যে কিন্তু নিজকে কতটা ছোট করা। মানে আমাদের দেশের যে একটা খুব দুগ্ধপোষ্য শিশু, সেও জানে যে বালুর ট্রাকটা কে এনেছে। সুতরাং এইটার তো ছাপাই গাওয়ার কোনো বিষয় না। আমরা যে রাজনীতিতে যে আজকে যে আপনার অপকথার যে সংস্কৃতি চালু হয়েছে, সেখান থেকে তো আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। বেরিয়ে আসতে না পারলে কিন্তু সার্বিকভাবে রাজনীতিটা অধপতিত জায়গায় পৌঁছতে হবে। এখানে সংকটটা কেন হয়েছে? সংকটটা হয়েছে একটা একতরফা নির্বাচন হয়ে যাওয়া। যে নির্বাচনের আগে বর্তমান সরকার বলেছে যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, আমরা আরেকটি নির্বাচন দেব। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে একটা নির্বাচন তো হতেই হবে। এমনকি তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল, দেখেন এই ধরনের পরিস্থিতিতে এরশাদও একতরফা নির্বাচন করেছে, বিএনপিও করেছে, সংকটের সমাধান করার জন্য আমাদের করতে হবে। সেই নির্বাচনের পরে কিন্তু আস্তে আস্তে মানে বিরোধী দল যখন সরকারকে একটা স্পেস দিয়েছে 1 বছরের মতো, সরকার কিন্তু এখন বলতেছে যে 2019 সালে আর কোনো আলোচনা নয়। এখন সরকারের এখন দাবিটা কি? কিরণ ভাই, দাবিটা কিন্তু সরকারের পদত্যাগ নয়, দাবিটা কিন্তু কালকে নির্বাচন নয়, দাবিটা হলো যে আমরা নির্বাচন কোন পদ্ধতিতে নির্বাচন করে সকল দলের অংশগ্রহণে। সকল দল বলতে ধরুন এমন একটি পরিস্থিতি আসলো, মিস্টার মনিরুজ্জামান তো বললোই যে নির্বাচনের 4 বছর বাকি আছে, সেখানে আর 1 বছর আগে ধরনের কথা বললেই তো চলে, মানে আগামী 3 বছর। এটা তো এখন কিন্তু সেখানে আপনি তো বলছেন যে আগামী কালকে নির্বাচন না, সেটা তো আপনি বললাম যে এটা তো দাম্ভিকতা কথা। নির্বাচন তো অনিবার্যভাবে হতেই হবে, দ্রুততার সাথে নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকে সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমরা চাই যে একটা সংলাপের মাধ্যমে আমরা সিদ্ধান্ত হবে যে নির্বাচনটা কবে হবে, সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে নির্বাচনের সরকার পদ্ধতি কী হবে। এটা কোনো টেম্পোরারি সলিউশন চাই না, আমরা একটা পার্মানেন্ট সলিউশনের জন্য একটা নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে একটা আলোচনা করুক। আমরা একটা সংকট সৃষ্টি হয়েছে। যতই মনির ভাই বলুক যে সবকিছু স্বাভাবিক, কোনো কিছুই স্বাভাবিক নয়, সবকিছু অস্বাভাবিক। এবং এইভাবে কিন্তু হোঁচট খেয়ে খেয়ে যদি সরকার পরিচালিত হয়, তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, দেশের গণতন্ত্র হোঁচট খাবে। যে কারণে নিজের পক্ষে আমরা মনে করি যে এই সংকটকালীন সমাধানের জন্য যে সরকার উদ্যোগ নিতে পারে, মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারে, উদ্যোগ নিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সংকট তো আপনার দূর করতে হবে। আপনি নিজেই সাক্ষী, কিন্তু আপনি নিজেই জানেন যে ঢাকা চট্টগ্রামের যে লাইফ লাইনটা বন্ধ, ঢাকা চট্টগ্রাম লাইফ লাইনটা বন্ধ অর্থ হলে দেশের অর্থনীতি বন্ধ। আমরা কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে ব্যক্তি খাতকে কেন্দ্র করে, দেশ এগিয়ে যাচ্ছে উদ্যোক্তারা, বিনিয়োগকারীরা, তারা কিন্তু এই রাজনীতির বলি কেন হবে?
দেশের অর্থনীতি কেন এই রাজনীতির জন্য ক্ষতি করতে আমরা হবে? সংকট সমাধানের প্রত্যাশা করি এবং আমরা যেটি আপনি সংলাপের কথা বলছেন, সরকারও কিন্তু সংলাপের কথা বলছেন, কিন্তু সেই সংলাপটি কখন হবে এবং কি নিয়ে হবে সেটি নিয়ে কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট আমার মনে হয় মীমাংসার জায়গা রয়েছে। তবে সেই আলোচনায় আমরা আসবো। আমাদের সাথে একজন দর্শক লাইন আছেন। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি কুমিল্লা থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমি মনির সাহেবের কাছে আমার প্রশ্ন। তারা বলতেছে যে খালেদা জিয়া নাকি অবরুদ্ধ না, তো তার গেটে তালা মারে কে? রাস্তা ব্যারিকেড দিয়ে রাখতে কেন? তার তো গেট খোলা দিয়ে রাখতো। আর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার বাইরে কোনো খোঁজ খবর রাখেন কিনা? জি জি, ধন্যবাদ। অবরুদ্ধতার প্রশ্ন এসছে, আমরা সেই প্রশ্নের উত্তরে যদিও যাই খুব ছোট্ট করে, তারপর বিরতি যাব। খালেদা জিয়া আসলে যে বিশ্লেষণ সেটি হচ্ছে যে অবরুদ্ধ কি অবরুদ্ধ নয়, তিনি বাসায় যেতে পারেন, এই বিষয়টা বিশ্লেষণ। আমি তো আগেই বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কে নিশ্চিত করতে চাচ্ছেন। দেখুন, আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়া উনি সেদিন আসার কথা কোথায়? উনি মিডিয়ার কাছে বলেছেন উনি রিজভী সাহেবকে দেখতে যাবেন, অসুস্থ রিজভী সাহেবকে। অসুস্থ রিজভী সাহেবকে দেখতে গেলে তো উনি সরাসরি বিএনপি অফিসে আসার কথা ছিল। উনি বিএনপি অফিসে গেলেন কেন? কার্যালয়ে গেলেন কেন? আসেন, রিজভী সাহেব, যে রিজভী সাহেব পরবর্তীতে অসুস্থর কথা গভর্নমেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি যখন শুনছে যে সে অসুস্থ, তখন তো চিকিৎসার জন্য তাকে ভর্তি করলেন, সে তো পালিয়ে চলে গেলেন। আমার প্রশ্নটা হলো, আপনি গভর্নমেন্ট পালিয়ে গেল? সরকার হসপিটাল থেকে পালিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা হলো, যদি হসপিটালে তিনি কি অ্যারেস্ট ছিলেন? আপনি তো সে চিকিৎসাধীন ছিলেন, সে তো সেটা তো টাকাও তার- পরিশোধ করে আছে, পত্রিকা তো না, এটা নিউজ হয়েছে যে তার তো টাকাও পরিশোধ করে যায় না। নিজস্ব পরে তার ব্যক্তিগত- ছোট ভাই সে যদি ঠিক অসুস্থ আছে, না থাকে, এখন পালিয়ে গেলেন শব্দটা হয় যদি তিনি গ্রেপ্তার হয়ে থাকেন, না, সে পালিয়ে যাবেন কেন? আপনারা যদি, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে সে কেন পালিয়ে যাবেন? আমাকে এই কথাটা তাকে কি পালিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করা হয়েছিল? না না, আমি যদি অসুস্থ থাকি, আমি যদি মনে করেন আসামিও থাকি, তো আমি তো ভাই জেলে যে আমি প্রয়োজন বোধে ফেস করব। আমি যদি সরকার বিরোধী আন্দোলন করতে চাই, আমি যদি মানুষের জন্য, দেশের জন্য সংগ্রাম করতে চাই, তা আমি তো কেস, মামলা, আইন, আদালত এগুলো ফেস করব। এটা তো চোরের মতন, ভীরু কাপুরুষের মতন আমি চলে যাব না। আর বেগম জিয়ার এটা আন্দোলন ছিল না, উনি একটি প্ল্যান ওয়াইজ ষড়যন্ত্র, কনস্পিরিতে, ওনাদের জন্মটাই কনস্পিরেসির মধ্যে দিয়ে, এবং কনস্পিরেসি করার জন্য উনি সেদিন 5ই জানুয়ারিকে টার্গেট করে, নইলে 4ঠা জানুয়ারি শেষ, 5ই জানুয়ারির শুরু, জনাব তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের তার নেতাকর্মীদেরকে তুমি সম্বোধন করে যে স্টাইলে কথা বলেছেন, সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি এবং তার বিদ্যাঙ্গুলি প্রদর্শন দেখেছি। তাতে তো গভর্নমেন্ট, যে সরকারটি সুন্দর মতন পরিচালিত হচ্ছে, সেই গভর্নমেন্ট জেনে শুনে আপনার দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, সেটা কে দেবে? কোন বোকা দেবে? কেন দেবে? কি কারণে দেবে? নিশ্চয়ই আমরা এই আলোচনায় আবার ফিরে আসবো। আমরা যে আলোচনা করছিলাম সেটি আসলে ডেডলাইন 5 জানুয়ারি চলে গিয়েছে, তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসবো। দর্শক, আপনারা দেখছেন নিটল টাওয়ার ডেমোক্রেসি। আমরা একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা আবার আপনাদের কাছে চলে আসবো। সরি, চোখটা রক্ষা করতে পারলাম না। সাবধানে গাড়ি চালান, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে মশাদের আক্রমণের আগেই। ACI এরোসল, the most effective insect killer. এসে গেল টাটা SEX2, নতুন ডিজাইন, আধুনিক ড্যাশবোর্ড, অধিক মাইলেজ, দামে কম, কামে বেশি। লিটল মোটরস লিমিটেড। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে?
এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে মশাদের আক্রমণের আগেই। ACI aerosol, the most effective insect killer. এসে গেল জ্বালানি সাশ্রয়ী ইন্ডিগো সিট অ্যান্ড কার। বিভিন্ন রঙে পাওয়া যায়। একবার ফুয়েল নিয়ে 600 কিলোমিটার পথ চলা। আধুনিক ডিজাইন, লিটল মোটরস লিমিটেড। টাটা জেনন পিকআপ, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে মশাদের আক্রমণের আগেই। ACI aerosol, the most effective insect killer. টাটা এলপিএস 4018 এক্স প্রাইম মুভার, আধুনিক শক্তিশালী ইউরো 2 ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী, বড় ফুয়েল ট্যাঙ্ক, যা নিশ্চিন্ত করে দূরের যাত্রা। টাটা এলপিটি 909 EX2, মাটি, বালু, ইট, পাথর পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি নতুন প্রজন্মের ট্রাক। নিটল মোটরস লিমিটেড। টাটা 1109 EX2, জ্বালানি সাশ্রয়ী, শক্তিশালী টার্বো ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। টাটা SFC 709 টিপার, অধিক ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী টার্বো চার্জ ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী। নিটল মোটরস লিমিটেড। টাটা সুপার এইস, শক্তিশালী 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, পাওয়ার স্টিয়ারিং। নিটল মোটরস লিমিটেড। এসে গেল ইন্ডিকা ভিস্তা, আরামদায়ক ভ্রমণের জন্য আধুনিক ডিজাইন ও জ্বালানি সাশ্রয়ী। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিটল টাওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনা করছি চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আলোচনা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনিরুজ্জামান মনির এবং এলডিপির যুগ্ম মহাসচিব সাদাত হোসেন সেলিম। আমরা 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 একটু অন্য প্রসঙ্গে যাই। যদিও আমরা রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই বিষয়টি কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি এবং সেটা দেখতে পেয়েছি। নজরুল ইসলাম খান একটা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র মারাত্মক হুমকি মোকাবেলা করছে, পুলিশের ছত্রছায়া আওয়ামী অস্ত্রধারীরা আমাদের সদস্য সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে বলে প্রতিবেশী দেশ এবং গণতন্ত্র বান্ধব ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই সমস্যা মোকাবেলা করার জন্য। তো আমরা তো সবসময় দেখেছি, নানা সময় দেখেছি কিছুটা হলো বিরাগ ছিল ভারতের প্রতি, কিন্তু এখন মনে হচ্ছে যে কিছুটা ভারত প্রেমী হয়ে গেছে কিনা বিএনপি। আপনার বিশ্লেষণে যদি দেখেন বিষয়টা কিভাবে? আমি আসলে এই বিষয়ে কথা বলার আগে দুই একটা বিষয় আমি সেলিম ভাই ওখানে একটু না বললেই আমার দর্শকরা আমাকে ভুল বুঝবেন। সেলিম ভাই উনি ভদ্রজন মানুষ। আমি একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে উনি যে 5ই জানুয়ারিকে নিয়ে বারবার কথা বলছেন যে আমি আসবো, ইলেকশন করে দেবো। কিরণ ভাই আপনি লোক 2013 সালে বাংলাদেশে আমি আপনাকে নির্বাচনটা তো ওনারা বর্জন করেন নাই, ওনাটা প্রতিহত করার চেষ্টা করেছেন। প্রতিহত করার চেষ্টা করেছেন নগ্নভাবে। গোটা বাংলাদেশে আপনার 587টা স্কুল জ্বালিয়ে দিয়েছে, স্কুলের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এদেরকে হত্যা করেছে, র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছেন এবং গোটা বাংলাদেশে যে দানবীয় কর্মকাণ্ড তারা চালিয়েছে, সেখানে তো আপনার সাথে যদি আমার আলোচনাই করতে হয়, আপনি যদি মনেই করে থাকেন যে এটা যদি আমি কোনো কারণে ধরা মানে এটা কথার কথা আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী এরকমের কথা উচ্চারণই করেননি, তারপরও যদি ওনারা মনে করে থাকেন যে এটা সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন করছেন, পরবর্তীতে নির্বাচন করবেন, আপনি তো আমার সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য আমার শত শত মানুষ হত্যা করেছেন, বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা তাদের হত্যা করেছেন। আমি আজকে কি কারণে আপনাকে কি কারণে মনে করেন যে আপনি প্রতিহত করার চেষ্টা করেছেন, আপনি বর্জন করতে চান নাই, আপনি গণতান্ত্রিক ভাষায় সেদিন কথা বলেন নাই। সেদিন হেফাজত যখন আসছে তখন আপনার হেফাজতের সাথে বিএনপি নেত্রী মার্চ করতে বলেছেন। আমি আগেই বলেছি বিএনপি নেত্রী বাংলার মানুষের, জনমানুষের মনের ভাষাটা বুঝেন না। আমার এখানেই আমি যদি আপনার ভালোবাসা পেতে চাই, আপনি আমার কাছ থেকে কি রকমের আচরণ করতে প্রত্যাশা করেন এটা আমাকে বুঝতে হবে। বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে তার সেট কি, গোলটা কি, এটাই বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পারেন নাই। 5ই জানুয়ারি
জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বাংলার মানুষকে নির্বাচন উপহার দিয়েছেন। ওনারা বলেন না যে 154 আসন, বিশ্বের এমন বহু উন্নততর রাষ্ট্র আছে আমেরিকার মতো জায়গায়, যে আমেরিকার পিছনে ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় লবিং করেছেন, চেষ্টা করেছেন। আমেরিকার মতন জায়গায় তো 1/3 নির্বাচন যেখানে আনকন্টেস্টে হয়েছে। এখন 5ই জানুয়ারি নির্বাচনে আপনি যদি ইলেকশনে আসতেন তাহলে তো আমি আনকন্টেস্টে জিততাম না। 5ই জানুয়ারি তো আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে অনেক উদীয়মান রাজনৈতিক নেতারা যারা নমিনেশন পাইতেন আওয়ামী লীগ অন্যান্য সংগঠনের, এই নির্বাচনে বিএনপি না আসার কারণে, একটা কম্পিটিটিভ ইলেকশন না হওয়ার কারণে আমি মনে করি আমাদের মতন অনেক সম্ভাবনাময় তরুণের জীবন শেষ হয়ে গেছে বেগম জিয়ার ভুল সিদ্ধান্তের কারণে। আর আজকের আপনারা যদি 5ই জানুয়ারির ব্যাপারে বলেন, আমি সরি টু সে আপনারা যে কর্মকাণ্ড করেছেন এবং আজকের আমি আলোচনায় অবশ্যই হবে, কিন্তু যারা 75-এর 15 আগস্ট ঘটিয়েছে, যারা 2004 সালের 21 আগস্ট ঘটিয়েছে, আমার নেত্রীকে সেদিন হত্যার উদ্দেশ্যে 24টা মানুষ হত্যা করেছে, তাদের সাথে আলোচনা হবে ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার জন্য। সেখানে যদি আপনি কোনো আলোচনা করেন নির্বাচন কমিশন কেমন হবে, ইলেকশনের সময় নির্বাচন কমিশনের কি রোল হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হতে পারে। তার জন্য টেবিলে যাওয়া দরকার নাই, তার জন্য ওনাদের সাথে একসাথে বসার দরকার নাই। 2001 সাল থেকে 2006 সাল ওনারা 5ই জানুয়ারিকে একটি দিনকে ওনারা গণতন্ত্র হত্যা দিবস পালন করে, আর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে প্রতিটি দিন ছিল গণতন্ত্রের হত্যা দিবস। প্রতিটা দিন ওনারা শাহ হাসিম কিবরিয়াকে হত্যা করেছেন, তার মতো আন্তর্জাতিক মানুষকে ওনারা শাহ হাসিম কিবরিয়াকে হত্যা করেছেন। আপনি জানেন আজকে আন্দোলনের কথা বলেন, আন্দোলন করতে হলে দেখতে হবে মোহাম্মদ নাসিম আজকে স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে শেখ রাসেলের সামনে আমি সেই মিছিল মিটিংয়ে থাকতাম, তাকে পিটিয়েছেন, মতিয়া চৌধুরীকে পিটিয়েছেন, আফম ভাউদ্দিন আসিম বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, শৈলতাজকে অত্যাচার করেছে। আমরা এই রকমের কোনো কর্মকাণ্ড করিনি। এখন কি কাউকে পিটানো হচ্ছে না? আমি আপনাকে এখনো বলি কিরণ ভাই, বাংলাদেশের যে মাইল ফলকগুলো, যে ঠিক আছে, আমি যে ডেডলাইন গুলো বললাম আপনাকে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক চর্চাটা বেগম জিয়া জামাত ইসলামের কাঁধে ভর করার কারণে যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, তাহলে সেখান থেকে প্রতিহিংসা রাজনীতির চালু হয়েছিল বিএনপি করেছে। একটুখানি আমাকে শুনুন তাহলে এই যে এত ঘটনার প্রেক্ষাপটে দেশে যখন সবকিছু ঠিক আছে আপনারা মনে করছেন এবং ভাবছেন, সেই জায়গায় 5 তারিখে তাদের যে সমাবেশ করতে দিতে কোথায় বাধা ছিল? গাজীপুরে কেন সমাবেশ করতে দেওয়া হয়? নানা কারণে নানা অজুহাতে কেন বন্ধ করে দেওয়া হলো? কিরণ ভাই, আমি যখন জানবো আপনি নাশকতা করবেন, আপনি যখন জানবেন আপনার বাসায় যাওয়ার পর আমি নাশকতা করব, অন্যায় করব, আপনার সন্তান বাচ্চা শিশুকে যখন আঘাত করব, তখন আপনি সেই কাজটা আমাকে করতে দিবেন না। সরকার খুব ভালোভাবেই জানে 5 তারিখের ডেডলাইনটাকে সামনে রেখে বাংলাদেশে, গোটা বাংলাদেশে একটি অরাজকতা করতে চাইছে। তার প্রমাণ হলো রাজশাহীতে গত 5 তারিখের পরে এই অবরোধকে উল্লেখ করে বেগম যে এইটাকে লক্ষ্য করে 5 তারিখে রাজশাহীতে আবার সেই 2012, 13, 14 সালে যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেমনি ভাবে জামাত শিবির রাস্তায় নেমে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্মম ভাবে পিটিয়েছে, থেতলিয়েছে, ঠিক তেমনি ভাবে 5 জানুয়ারি একদিনের একটা অবরোধ, একদিনের একটা সমাবেশে কি সরকারের এত আতঙ্কিত হওয়ার কি কারণ ছিল? আপনারা যে বলছেন নাশকতা, সরকারের প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, যখন ঘটনা যদি ঘটায়, যেহেতু একটা গণতান্ত্রিক দাবি, তারা দীর্ঘ সময় থেকে করে আসলে 1 মাস থেকে তারা 5 তারিখে প্রোগ্রাম করবে, তো সেই সময় এই প্রোগ্রামটা দিয়ে দিলেই তো মনে করেন 5 তারিখে আমাদের তো 5ই জানুয়ারি গণতন্ত্র পাশাপাশি দুটি অনুষ্ঠান দিবস পালন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ সাহেব 1 মাস আগেই আমি পেপারে পড়েছি গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে আমরা এই দিনটাকে পালন করব। সেই জায়গাটায় আমাদের ডিক্লেয়ার্ড প্রোগ্রাম, ওনারা সেদিন আগে পরে ওনারা করতে পারতেন। ওনারা 5 তারিখে 7 তারিখে 6 তারিখে দুটি জায়গায় দুটি দিয়ে দিলে তো হয়ে যেত। না 5 তারিখের প্রোগ্রামটা আমরা দরকার নাই তো, দুইটা বড় পার্টি। আর সেলিম ভাই আরেকটা কথা বলেছেন, আমি ভুলে গেছিলাম। সেলিম ভাই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা জনপ্রিয় দল, 75-এর পর জন্ম নিচে দলটি একটা জনপ্রিয় দল, আমি বলছি না জনপ্রিয় দল। বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ দল বিএনপি বলেন, কোন ক্রাইটেরিয়ায় এই সংগঠনটা বৃহৎ সংগঠন, কোন ক্রাইটেরিয়ায়? আমি ভোটের রেশিও যদি দেন আমরা 91 ক্ষমতা আসতে পারি, তখন তো আপনাদের নিশ্চয়ই মনির ভাই আপনার কাছে ফিরে আসার সুযোগ হয়তো আর নাই। আমরা সাধুবাদ জানাই সরকারের যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আপনি যেভাবে প্রতিফলন ঘটিয়েছেন, বলার চেষ্টা করেছেন। আমরা চাই দেশের যে সরকার প্রত্যেকটা জায়গায় সরকার তার বাস্তবমুখী কর্মকাণ্ড করুক, সেটা আমরা প্রত্যাশা করি। আমি আপনার কাছে অন্য জায়গায় আসছি একটুখানি, জিনিসটা সে আলোচনা যদি ছোট্ট করে করবেন, সময় একটু কম থাকার কারণে দুঃখ প্রকাশ করছি। রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে
আমরা কোনোভাবেই গ্রহণ না করে, আমাদের চতুর্দিকে ভারত রয়েছে, দেশের পৃথিবীর পরাশক্তির মধ্যে একটি শক্তি, অর্থনৈতিকভাবে স্বনির্ভর, আমরা রাজনীতিতে তাদের সাথে সম্পৃক্ত হলে আমাদের কোনো বাধা বা আপনার বিশ্লেষণ? না, দেখুন, ভারতের জনসাধারণ তো সবসময় আমাদের বন্ধু, তারা আমাদের পরীক্ষিত বন্ধু, তারা সবসময় আমাদের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে, আমরাও তাদের বিপদ আপদে আমরা পাশে দাঁড়িয়েছি ঐতিহাসিকভাবে, কিন্তু আমরা একে অপরের এখন কি আপনারা তাদের পাশে চাচ্ছেন? আমরা ব্যাপারটি যেটা হয়েছে যে গত নির্বাচনের সময় ভারতের যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল কংগ্রেস কিছুদিন পরে কিন্তু ভারতের নির্বাচনে কংগ্রেস রাষ্ট্রীয় ক্ষমতা আসবে কি আসবে না তাদের মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কাকে আনা যায়, এবং তাদের পররাষ্ট্র সচিব যেটা আপনার একটা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে প্রকাশ্যভাবে তিনি একটি দলকে সমর্থন দিয়ে গেছেন। এখন যে ব্যাপারটা আজকে দেখুন, অমিত শাহ যেটা ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি, আপনার এই ভারতের এই বিশাল বিজয় বা বিজেপি বিজয়ের পিছনে যার অনেক বেশি অবদান, তিনি কিন্তু আজকে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন। এটা আমি মনে করি যে একটা গণতান্ত্রিক দেশের একটা বড় বৃহৎ সংগঠনের সভাপতি হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর সকল গণতান্ত্রিক মানুষ কিন্তু একে অপরের বন্ধু। সেখানে আমরা চাই যে গতবার কংগ্রেস সরকার যেভাবে নির্লজ্জভাবে উলঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, বর্তমান সরকার যেন না করুক। আরেকটি বিষয় আমি আপনাকে বলি, আমরা যারা 20 দলীয় জোটে আছি, আমরা কিন্তু এখানে জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমরা কোনো প্রতিবেশী অথবা আপনার কোনো আমেরিকা অথবা চায়না, জাপান, এদের কারো শক্তির আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি জনগণের যে ভোটাধিকারটা হরণ করা হয়েছে, এটা যদি আমরা আবার প্রতিষ্ঠা করতে পারি, জনগণ যদি তাদের ভোট দিতে পারে, সেখানে আমাদের জয় সুনিশ্চিত। এবং ওই ভোটের মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে বাংলাদেশের বৃহৎ দল কোনটি। এখন বেগম খালেদা জিয়া তিনি একটি সমাবেশ করতে চেয়েছেন, তাকে একটা সমাবেশ করতে দেওয়া হয়নি। সমাবেশ করতে পারলে আমরা দেখতে পারতাম যে আমাদের ক্ষমতাটা কি, জনগণ কার সাথে আছে। এই পরীক্ষা তো আমরা দিতে পারছি না। এখন আরেকটি নির্বাচন, যখনই নির্বাচনের কথা আসে তখনই কিন্তু ওনারা খুব নার্ভাস হয়ে যায়, খুব উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে ওনারা ব্যাফাস বলে ফেলে, কিসের নির্বাচন, যে নির্বাচনে জামাত বিএনপি ক্ষমতা আসবে। আমার বক্তব্য হলো, আমরা সকল দলের অংশগ্রহণে যে নির্বাচনটা চাই, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা জনগণের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন, জনগণ তাদের পক্ষে আছে, তাহলে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা আবার ক্ষমতা আসছে, তাদের দ্বিধা কেন অথবা তাদের শঙ্কা কেন? আমরা চাই যে জনগণের ভোট, যদি আপনি সুপ্রিম মনে করেন, যেমন বাংলাদেশের সংবিধানে আছে বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন, কিন্তু একজন বিদেশি কিন্তু আপনার পার্বত্য চট্টগ্রামে যেতে পারবেন না। ভারতও কিন্তু অনেক ভারতীয় অনেক জায়গায় যেতে পারেন না। ভারতের অনেক স্বাধীন নাগরিক কিন্তু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে যেতে হলে কিন্তু এক ধরনের পাস লাগে, এবং আপনার দক্ষিণাঞ্চলের অনেকগুলো জায়গায় যেতে হলে পাস লাগে। সেখানে আপনার মাওবাদী সংগঠনের অত্যাচার আছে, বিভিন্ন আপনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে আছে বাংলাদেশের একজন নাগরিক রাত 12টায় হোক আর দিনের 12টায় হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। বেগম খালেদা জিয়া তিনি তার কার্যালয়ে যাবেন না, তিনি তার আপনার পুরনো নয়াপল্টনের কার্যালয়ে যাবেন না, তিনি তার কোনো আত্মীয়কে দেখতে যাবেন, তিনি কোন সামাজিক অনুষ্ঠানে যাবেন, এটা জবাবদিহি তো সরকারকে করা যায় না। আমি একজন নাগরিক হিসেবে যে কোনো জায়গায় যাবে নিরাপত্তা দাও, আমি এই রাষ্ট্রকে আমি এবং আমাদের মতো অনেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের রয়েছে। আমি বললাম আমরা সবাই মিলে রাষ্ট্রকে লালন পালন করছি। রাষ্ট্রীয় যেই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ যোগানের পিছনে আমাদের একটা ভূমিকা আছে। রাষ্ট্রীয় বাহিনী তো আমাদেরকে আপনার নিরাপত্তা দেবে। নিরাপত্তার জন্য বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে আপনি অবরুদ্ধ করে দেবেন ট্রাক দিয়ে, বালুর ট্রাক দিয়ে আপনি গণতন্ত্রকে চাপা দিলে আপনার এটা শেষ রক্ষা হবে না। আমি আবারও বলছি, এই ধরনের একটি নির্বাচন, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না, যে নির্বাচন দেশে এবং বিদেশে সমালোচিত হয়েছে, ওই নির্বাচনের উপর ভর করে যে আপনি মনে করেন যে আপনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনি ক্ষমতায় আপনি আবার পাকাপোক্ত করবেন, এটা কোনোটাই কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। জনগণ মুখ ফিরিয়ে নেবে, গণতন্ত্র হোঁচট খাবে। গণতন্ত্র হোঁচট খালে সকল রাজনীতিবিদদের জন্য এটা অত্যন্ত নির্মম একটা দিক হয়ে দাঁড়াবে। আমরা 111 সরকারের সময় অনেক রাজনীতিবিদদের স্ট্রেচারে শুয়ে দেখতে বলেছি যে রাজনীতি ছেড়ে দেব অথবা আমার উচিত শিক্ষা হয়েছে, কিন্তু কোনো শিক্ষাই তাদের হয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের সকল পেশাজীবীর কিন্তু বিভিন্ন রকমের সংগঠন আছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, তারা একে অপরের সহমর্মিতা আছে। রাজনীতিবিদরা আমরা জাতিকে যেমন দুই ভাগে বিভক্ত হয়েছে, একে অপরের প্রতি আমরা যে রূঢ় এবং নির্মম আচরণ করছি, এটার ফলাফল কিন্তু রাজনীতি হিসেবে আমাদেরকে ভোগ করতে হবে। আপনার কাছ থেকে 30 সেকেন্ড আমি সময় নিয়ে বলি। উনি 111 এর কথা বলছেন, 10 সেকেন্ডে শেষ করলে ভালো হয়। 111 এর কথা বলেছেন তো? জি 111 এর সময় আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা যেদিন গ্রেফতার করবে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডির বাসার সামনে ছিলেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করার জন্য গোটা বাংলাদেশে আন্দোলন করেছিল। 111 এর সময় সামরিক শাসনের বিরুদ্ধে, ওনাদের আজকের একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওনারা যে 5ই জানুয়ারি বারবার ইলেকশনের কথা বলেন, আমি সেলিম ভাইকে আবারও বলি 4 বছর অপেক্ষা করেন,
কাজ করেন, মানুষের কাছে আপনাদের প্রত্যাশাকে আগামী দিনে কি দিতে পারবেন সেগুলো নিয়ে মানুষের দুয়ারে যান, মানুষের দ্বারে যান। আমি দুজনকে ষড়যন্ত্র এবং দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটা বিষয় ওটা ভুলে যেতে হবে। আমরা একটা বিষয় বিশ্বাস করি, সেটা হচ্ছে গণতন্ত্রকামী একজন মানুষ অপরের বন্ধু হয়, এবং আমরা বন্ধু হিসাবে অপরের সাথে বন্ধুত্ব করতে চাই, এবং বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে চাই। জনগণই প্রমাণ করবে এ রাষ্ট্রের ক্ষমতায় কে থাকবে। এ রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, সেই জনগণেরই সেই জনপ্রত্যাশার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। দর্শক, দেখছিলেন লিটল টাটা আওয়ার ডেমোক্রেসি। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন ourdemocracy@rtbb.tv-তে। আবারও দেখা হবে একই সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন, ভীষণ ভালো থাকুন।